বিয়ের আগে নিজের বাড়ির চেনা আঙিনায় আজ কয়েকদিন পর পা রেখেছে আনভি, যেখানে সে আর তার খালামণি থাকতেন। এই বাড়ি, এই দেয়াল, সব কিছুর সাথেই জড়িয়ে আছে ওর আর খালামণি অসংখ্য স্মৃতি। কিছু দরকারি জিনিসপত্র নেওয়ার অজুহাতে আজ এখানে আসার অনুমতি মিলেছে ওয়াহেজের কাছ থেকে। তবে ওয়াহেজ নিজে আনভিকে নিয়ে আসার ফুরসত পায়নি। নিজের কোনো এক অজানা ব্যস্ততা আটকে গিয়ে আনভিকে পাঠিয়ে দিয়েছে বাড়ির গাড়িতে। আনভিকে নিজের কাছে পেয়ে খালামণি আনন্দরা আর বাত মানছে না। মেয়েটা কতদিন পর এসেছে, তাই হরেক রকমের রান্নার আয়োজনে তুমুল ব্যস্ত হয়ে পড়েছেন তিনি। আনভি বারবার বারণ করেছে এত সব ঝক্কি পোহাতে, কিন্তু কে শোনে কার কথা। আদরের ভাগ্নির যেন তার এই ব্যস্ততা এক প্রকার উৎস। নিজের পুরানো ঘরটা দরজায় এসে থমকে দাঁড়ায় আনভি। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে অজান্তে। মনে হচ্ছে এক যুগ পর নিজের একান্ত আশ্রয় ফিরেছে সে। ঘরের প্রতিটি কোণে ঠিক আগের মতোই পরিপাটি। একটি সুতো এদিক থেকে ওদিক হয়নি। গায়ের বোরখাটা খুলে রেখে সোজাসুজি ওয়াশরুমে চলে যায় সে। চোখে মুখে পানির শীতল ঝাপটা দিয়ে শ্রান্তি ধুয়ে যখন বেরিয়ে আসে, ঠিক তখনই স্তব্ধতা ভেঙে কেঁপে উঠে বিছানায় পড়ে থাকা ওর ফোনটা। স্ক্রিনে জলজল করছে ওয়াহেজের নাম। আনভি ভুরু কুঁচকে যায়। মানুষটা এই নিখুঁত মিথ্যা আদিক্ষেতা দেখে সে বারবার তাজ্জব বনে যায়। কি অবলীলায়, কত সুন্দর করে না অভিনয় করতে পারে লোকটা। আনভি বিস্ময় ক্ষণে ক্ষণে রূপ নেয় তিক্ততায়। প্রথমে দুবার ফোনটা বাজতে দেয় সে, ধরার কোনো তাগিদ অনুভব করে না। তবে তৃতীয়বার বেজে উঠতে এক প্রকার বাধ্য হয়ে রিসিভ করে। ওপাশ থেকে ওয়াহেজের সুমিষ্টি গলা ভেসে আসে। সালাম দিয়ে ভারী রসিকতার সুরে বলে, আসসালামু আলাইকুম। কি অবস্থা বেগম সাহেবা? সহি সালামাতে পৌঁছে গেছে তো? সালামের উত্তর দিয়ে আনভি যথাসম্ভব শান্ত নির্বিকার গলায় বলে, ওয়ালাইকুম আসসালাম। জি, এসে গেছি। আপনি কি করছেন? দুপুরে খাওয়া দাওয়া শেষ? জি হ্যাঁ, এইমাত্র খেয়ে উঠলাম। তুমি খেয়ে নিয়েছো তো? গতরাতে বলছিলে অনেক কষ্ট হয়েছে। এখন শরীর ঠিক আছে তো, নাকি আবার জ্বর টর বাঁধিয়ে বসবে? এই শুনে আনবি একটা দীর্ঘশ্বাস ছাড়ে। নিজের বিরক্তটা সযত্নে লুকিয়ে বলে, না খাইনি, একটু পরে খাবো। আর শরীর ঠিক থেকে কি হবে শুনি? আপনি তো এক নির্লজ্জ পুরুষ। কাছে পেলে আবারও তো অসুস্থ করে দেবেন। ওয়াহেদ শব্দ করে হেসে ওঠে ওপাশ থেকে আর বলে, আরে এরকম একটু একটু অসুস্থতা তো জাহেজ আছে, কোনো সমস্যা নেই। আনবি আর এই প্রহসন বাড়াতে চায় না, তাই শুকনো গলায় বলে, আচ্ছা আমি তাহলে রাখি। খালামণি খাবারের জন্য ডাকছেন, বাড়ি ফেরার সময় ফোন দেব। আচ্ছা রাখো। আর আসরের আগে বাড়ি চলে এসো, ড্রাইভার চলে যাবে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কলটা কেটেই ফোনটা সজোরে বিছানার উপর ছুঁড়ে মারে আনভি। বুকের ভিতর জমে থাকা রাগ আর বিরক্তিরা একসঙ্গে দলা পাকিয়ে উঠেছে। অত্যন্ত তিক্ত স্বরে বিড়বিড় করে সে, যত সব মিথ্যা আদিক্ষেতা। ফোনটা হাতে নিয়ে নামিয়ে রেখে আনভি এগিয়ে যায় আলমারির দিকে। অত্যন্ত সন্তর্পণে সেখান থেকে বের করে আনে সযত্নে লুকিয়ে রাখা কিছু ফাইল। এই জীর্ণ ফাইলগুলো প্রতিটি পৃষ্ঠা চাপা পড়ে আছে তার জন্মদাতা বাবার জঘন্য সব কুকীর্তি অকট্ট প্রমাণ। আনভি দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে বাবার প্রতিটি পদক্ষেপের ওপর নজর রাখছে। সে মনে প্রাণে চায় তার বাবা তার প্রাপ্য শাস্তিটুকু পাক। মানুষ হিসাবে তিনি যে কতটা নিকৃষ্ট তা আনভির চেয়ে ভালো আর কেউ জানে না। আনভি মনে পড়ে যায় তার জন্মে তিক্ত ইতিহাস। তার বাবা আর মায়ের বিয়েটা হয়েছিল তীব্র ভালোবাসার টানে। বেকার যুবক বাবার চাকরি পাওয়ার 7 মাসে মাথাতে পৃথিবীতে আসে আনভি। কিন্তু জন্মের ঠিক 10 দিন পর তার মায়ের সামনে উন্মোচিত হয় এক নিদারুণ সত্য। তার বাবার নিজের বসের মেয়েকে, অর্থাৎ সারার মাকে বিয়ে করেছে। সেই চরম মুহূর্তে তাদের সাথে সমস্ত যোগাযোগ পর্যন্ত বন্ধ করে দেন তার বাবা। প্রতারণা আর অসহায়ত্বের ভার সইতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেন আনভির মা। এই মর্মান্তিক ঘটনার পর বাবা তথাকথিত বিবেক হয়তো কিছুটা জাগ্রত হয়।
আনভির সমস্ত দায়িত্ব তিনি তুলে দেন তার খালামণির হাতে। শুধু প্রতি মাসের খরচ টাকাটা পাঠিয়ে নিজের দায় সারেন। আর খালামণি আনভিকে বড় করতে গিয়ে তিনি নিজের জীবনের সবচেয়ে বড় আত্মত্যাগটি করেন। আনভিকে জীবনের কেন্দ্রবিন্দু মেনে নিয়ে আজীবন অবিবাহিত থেকে যান। আনভির কাছে তার বাবা এক চরম নিচু আর জঘন্য সত্তা। লোকটা তাকে প্রকাশ্যে নিজের সন্তান হিসাবে স্বীকৃতিটুকু পর্যন্ত দেয় না। তার উপর ড্রাগ পাচার সন্ত্রাস সব কিছুর সাথে সে ওতপ্রোতভাবে জড়িত। এক কথায় পাপকে সে নিজের বাপ বানিয়ে নিয়েছে। বেড়ানোর নাম করে মাঝে মাঝে ওই বাড়িতে গিয়ে অত্যন্ত সাহসিকতার সাথে আনভি জোগাড় করেছে এই ভয়ানক প্রমাণগুলো। সরাসরি খুন আর ড্রাগ পাচারের বেশ কিছু ছবি আর নথিপত্র। ভেবেছিল কোনো একদিন এগুলো তুলে দিবে প্রশাসনের হাতে। আর সেই দিন আনভি তার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। এই ফাইলগুলো ও পৌঁছে দেবে ওয়াহেজের কাছে। এরই মধ্যে নিজের এক বান্ধবীর সাথে কথা বলে রেখেছে আগামী কয়েকটা দিন সে তার কাছে হোস্টেলে গিয়ে উঠবে। একদিকে বাবার ধরা পড়বে, তার সাথে পাপের দায়, অন্যদিকে আনভি পাবে একটা সম্পূর্ণ স্বাধীন আর মুক্ত জীবন। প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র সে গুছিয়ে নিয়ে এসেছে নিজের সাথে। ওই বাড়ি থেকে একেবারে চিরবিদায় নিয়ে একটা নতুন ভবিষ্যতের দিকে চূড়ান্ত পা বাড়াতে যাচ্ছে আনভি। আনভি এ বাড়িতে থাকায় নিজের সমস্ত পোশাক একে একে গুছিয়ে ব্যাগ নিয়ে নেয়। প্রমাণস্বরূপ থাকা প্রতিটি জিনিসের ছবি নিজের কাছে যত্ন করে তুলে রাখে সে। এরপর একটা ছোট্ট চিঠি সব কিছু একটা খামে পুরে নেয়। ঠিক সেই মুহূর্তে তাকে খাওয়ার জন্য ডাকতে ঘরে প্রবেশ করেন খালামণি। আনভিকে এভাবে ব্যাগ গোছাতে দেখে তার কপালে চিন্তার ভাঁজ পড়ে। তিনি ভুরু কুঁচকে প্রশ্ন করেন, কী রে, এসব ব্যাগে নিচ্ছিস কেন? আনভি চাইলেও এই মুহূর্তে তাকে সত্যটা বলতে পারে না। সব খুলে বলা সম্ভব না, তাই নিজেকে সামলাতে নিয়ে সে বলে, আরে এই তো, এগুলো আমি নিজের বাড়িতে নিয়ে যাচ্ছি। এ কথা শুনে খালামণি দুপা এগিয়ে এসে বিছানায় বসেন এবং আনভিকে তার সামনে বসতে বলেন। আনভি বসতেই তিনি তার চোখের দিকে গভীরভাবে তাকিয়ে জিজ্ঞেস করেন, সংসার সুখ করেছিস তো? ওহেস তোকে ভালো রাখছে তো? ও তোকে ঠিকঠাক সময় দেয় তো? খালামণির কথা শুনে আনভি ঠোঁটে এক চিলতে ম্লান হাসি ফুটে তুলে বলে, হ্যাঁ, আমি খুব ভালো আছি। ওহেস আমাকে যথেষ্ট সম্মান আর মর্যাদায় রেখেছে। কথা শুনে খালামণি স্বস্তির শ্বাস ফেলেন। আনভির মাথায় সস্নেহে হাত বুলিয়ে দিয়ে তিনি বলেন, যাক, তাহলে আমি নিশ্চিন্ত হলাম রে মা। এরপর উঠে দাঁড়িয়ে তাগিদ দেন, আয়, খাবার খেয়ে নিবি। আনভি শুধু মাথা নেড়ে সম্মতি জানায়, আচ্ছা তুমি যাও, আমি আসছি। তিনি দরজা পেরোতে আনভির মুখে মেকি হাসি মিলিয়ে গিয়ে এক ফ্যাকাশে শূন্যতা নেমে আসে। জীবন তাকে কখনো সুখ দেয়নি, আজও দিল না। কি করে সে এখন খালামণিকে বোঝাবে যে ওহেস কেবল নিজের স্বার্থসিদ্ধির জন্য তার সাথে এই সংসারে নাটক করে চলেছে? সে আনভিকে ভালোবাসে না। আনভি একটা দীর্ঘশ্বাস ছাড়ে। চারপাশে সব কিছু তার কাছে ঘোলাটে মনে হয়। তার কেবলই মনে হতে থাকে এই বুঝি ঘর দেওয়ালগুলো তার ওপর ধসে পড়েছে। মুহূর্তের মাঝে বোধহয় সব ধ্বংস হয়ে যাচ্ছে। খালামণির মনে যাতে কোনো সন্দেহ না জাগে, তাই আনভি ওয়াহেজের পাঠানো গাড়িতে করে বাড়ি থেকে বের হয়। তবে কিছুটা পথ পেরোতেই সে গাড়ি থেকে নেমে পড়ে। তার নিজের নিরাপত্তা নিয়ে কোনো ভয় নেই, কারণ জনসমক্ষে কেউ জানেই না সে যে ওয়াহেজের স্ত্রী। গাড়ি থেকে নেমে আনভি সেই খামটা ড্রাইভারের হাতে তুলে দিয়ে নির্দেশ দেয় খামটা যেন ওয়াহেজের হাতে পৌঁছে দেয়। ড্রাইভার অনেক করে তাকে গন্তব্যে পৌঁছে দেওয়ার কথা বললেও আনভি সে কথায় কান দেয় না। তাকে বিদায় করে দিয়ে আনভি একটা রিক্সা ডেকে নিজের এক বান্ধবী হোস্টেলে দিকে রওনা হয়। নিজের জীবনে এই নাটকীয় পরিণতি দেখে তার হাসি পায়। কি তাড়াহুড়ো করেই না সব শুরু হয়েছিল, আর কি দ্রুত সব শেষ হয়ে গেল। বাহ, কি অদ্ভুত এক জীবন তার। সে এখন ঘোর প্রস্ত হয়ে আছে। কি হলো আর হবে? বাচ্চা কাচ্চা নিয়ে একটা সুন্দর সংসার, যে রঙিন স্বপ্ন সে বুনতে শুরু করেছিল, বাস্তবে তার ঠিক উল্টো পিঠে এসে দাঁড়িয়েছে।
আনবি আরেকটা দীর্ঘশ্বাস গোপন করে নিজেকে শক্ত করে নেয়। এদিকে বাড়িতে আনবির জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছে ওয়াহেদ। সে এই বিয়েটা মেনে নিলেও তার মনে কোথাও একটা গভীর সন্দেহ দানা বেঁধে আছে। তার মনে হচ্ছে হয়তো এসবে ইয়াহিয়ার কোনো নতুন চাল, আর এই সন্দেহের পিছনে যথেষ্ট কারণে রয়েছে। ইয়াহিয়া দাবি করেছিল যে তার মেয়ে পালিয়ে গেছে, অথচ দেখা যায় ঠিক আজকের দিনে মালয়েশিয়া যাওয়ার টিকিট 1 মাস আগেই কাটা হয়েছিল, যার পেমেন্ট ইয়াহিয়া অ্যাকাউন্ট থেকে করা। তাই ওয়াহেদ দৃঢ়ভাবে বিশ্বাস করে এইসব এক চক্রান্ত। আমি নিশ্চয় তাকে ধোঁকা দেবে। সে এখন আনবির কাছ থেকে সেই চরম আঘাতটুকু পাওয়ার অপেক্ষাতে প্রহর গুনছে। সব পরিষ্কার বুঝে আনবিকে সে পুরোপুরি দোষী ভাবতে পারছে না। আনবি ফুলের মতো স্নিগ্ধ, তার সরল মুখখানার দিকে তাকালে মনে হয় না যে সে এমন কোনো প্রতারণা করতে পারে। তবে দুনিয়ার নিয়ম তো বড়ই অদ্ভুত। সহজ সরল রূপে আড়ালে তো সবসময় বড় ক্ষতি লুকিয়ে থাকে। গত কয়েকদিনে এই আনভি তাকে আক্ষরিক অর্থে পাগল করে তুলেছে। সে ধোঁকা দিক বা না দিক, ওয়াহেদ সে নিজের মায়ায় আষ্টে পিষ্টে জড়িয়ে নিয়েছে। কিছুক্ষণ আনবির চণ্ডীমা মাখা মুখখানা না দেখলে ওয়াহেদের ভিতরটা অস্থিরতা ছটফট করে ওঠে। বুকে ধরফর করে, শ্বাসটাও ঘন হয়ে আসে। তাই সে অধীর হয়ে অপেক্ষা করছে কখন আনবি আসবে আর সে তার গন্ধে নিজেকে একটু রাঙিয়ে নেবে। বসে বসে যখন এসব ভাবছে ঠিক তখনই দরজার কড়া নাড়ার শব্দ হয়। আনবি এসেছে ভেবে ওয়াহেদ তড়িঘড়ি করে উঠে দাঁড়িয়ে বলে, খোলাই আছে, ভিতরে এসো।